ঋণ করে ঘি খাওয়া সেই সুযোগ পর্যন্ত খুব বেশি থাকছে না। প্রথমে একটু ইতিবাচক কথা বলি। বাজেট স্বস্তির কোনো খবর বাজেটটা আনতে পারেনি। সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারা? স্বল্প আয়ের মানুষ। ব্যাংক এমনি তো একটা মহা নৈরাজ্য চলছে, অব্যবস্থাপনা চলছে। সাইফুল হক, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। বলছিলাম যে গতকাল বাজেট প্রস্তাব অনুমোদন করা হয়েছে, সেই জায়গা থেকে অর্থমন্ত্রী কেমন বাজেট দিলেন? আপনাকে ধন্যবাদ। আর সম্মানিত দুজন আলোচক বৃন্দ, আপনার অনুষ্ঠান দর্শক শ্রোতা, তাদেরকে শুভেচ্ছা জানাই। প্রথমে একটু ইতিবাচক কথা বলি। বিশেষ করে কাউসার ভাই তো নিশ্চয়ই আনন্দ পাবেন। প্রথম হচ্ছে বাজেটটা কিছুটা সংযত বলবো আমি। বরাবর আমরা যেটাকে বলি খুব উচ্চাভিলাষী বাজেট, এটা বলবার কোনো সুযোগটা খুব বেশি নেই। বরঞ্চ বাজেটের মধ্যে কিছু সংশয়, কিছুটা সংযম দেখানোর একটা তৎপরতা হয়তো আছে। এটার কারণটা কি? কারণটা হচ্ছে যে একটা উচ্চাভিলাষী বাজেট দেবার জন্য বা মানুষ যে ধরনের, বাংলাদেশের যে সক্ষমতা, ম্যাক্রো ইকোনমির আমাদের যে শক্তি যেটুকু ডেভেলপ করেছে, এর চেয়ে অনেক বড় বাজেট হবার কথা ছিল আমাদের। কিন্তু বাস্তবে তহবিলগুলো শূন্য। বাস্তবে ব্যাংকগুলোতে অনেকগুলো ব্যাংকে লালবাতি জ্বলছে। সরকার এটাকে লালবাতি না বলে চেষ্টা করছে ব্যাংকগুলো অন্য বড় ব্যাংকের সাথে যুক্ত করে দেওয়ার জন্য। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসগুলো বড় ধরনের বিপর্যয়ের ভেতরে। আপনি জানেন যে এর মধ্যে প্রতি বছর লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। এমনকি ব্যাংক থেকে যারা ঋণ খেলাপি, তারা পর্যন্ত ব্যাংক থেকে টাকা নিয়ে দুর্ভাগ্যজনক সে টাকা পর্যন্ত বাইরে নানাভাবে সে টাকা পর্যন্ত যাচ্ছে। ফলে এটা হলো বাজেটের। এই ফলে সরকার চাইলেও খুব বড় কোনো বাজেট দেবার মতন যে বাস্তবে কোনো অবস্থাটা নাই। 2 নম্বর হচ্ছে যে আপনি যে বাজেটটা দিয়েছেন, সে বাজেটের মধ্যে মানুষ যেটা দেখতে চেয়েছে যে বাজেটে মানুষের স্বস্তি থাকবে। বিশেষ করে প্রতিদিন কোটি কোটি মানুষের জীবনে যে দুর্ভোগ, যে দুর্গতি, মানুষ যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামটা একটু তার ক্রয় ক্ষমতার মধ্যে আসবে কিনা, তার নিয়ন্ত্রণের মধ্যে আসবে কিনা। বাস্তবে 2-1টা বিচ্ছিন্ন বিষয় ছাড়া বাজেটে এই ধরনের স্বস্তির কোনো বিষয় সাধারণ মানুষের জন্য, শ্রমজীবী মানুষের জন্য, স্বল্প আয়ের মানুষের জন্য, কোটি কোটি মানুষের জন্য বাজেট স্বস্তির কোনো খবর বাজেটটা আনতে পারেনি। বরং সাধারণ মানুষ অনেকগুলো পণ্য যেগুলো ব্যবহার করে, পরোক্ষভাবে 2-1টা আইটেম বাদ দিলে প্রত্যক্ষ পরোক্ষভাবে যাচ্ছে। এবং মূল্যস্ফীতির জন্য বলতে পারেন সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারা? স্বল্প আয়ের মানুষ। কারণ আগে সে 10,000 টাকা দিয়ে যেটা কিনতে পারতো, এখন সে 15,000 টাকা দিয়েও সেটা তার পক্ষে কেনাটা সম্ভব হবে না। তারপরে আপনি বাজেট যেটা করলেন, প্রায় 2.5 লক্ষ কোটি টাকা হচ্ছে এটাকে আপনাকে, যেটা ঘাটতি বাজেট। এবং এই বছরই সরকারকে প্রায় 1.25 লক্ষ কোটি টাকা তাকে শুধুমাত্র অভ্যন্তরীণ এবং ইন্টারন্যাশনাল ঋণের সুদ, তাকে শুধুমাত্র ঋণের সুদ তাকে পরিশোধ করতে হবে। আর তারপরে নতুন করে তাকে আরও ব্যাংকিং সেক্টর থেকে, ব্যাংক এমনি তো একটা মহা নৈরাজ্য চলছে, অব্যবস্থাপনা চলছে, টাকা নাই, অনেক ব্যাংকের তারল্য সংকট পর্যন্ত আছে। ফলে ব্যাংক থেকে আপনি যে ধার করে চালাবেন, আগে যেটা আমরা বলতাম যে মানে ঋণ করে ঘি খাওয়া, সেই সুযোগ পর্যন্ত খুব বেশি থাকছে না। তারপরও সরকার মানুষ জবরদস্তি করবে, এরকম একটা জায়গাটা খুব বেশি আশাবাদী হওয়ার জায়গা নেই। শেষ করি যেটা বলে, তারপরে আপনি সাধারণ যারা নাগরিকরা, তাদের উপরে আপনি 30% আপনি সেখানে করের বোঝা আপনি চাপাচ্ছেন। আর বিপরীত দিকে আপনি বলছেন যে আপনি ফ্ল্যাট থেকে শুরু করে আপনার যে কোনো সম্পদ 15% আপনি সেখানে কর দিলেই সেটাকে আপনি বৈধ হয়ে যাচ্ছে। মানে কালো টাকা সাদা করা থেকে শুরু করে অবৈধ সম্পত্তি, এটা নিয়ে কোথাও কোনো প্রশ্ন তুলবার কোনো সুযোগ থাকবে না। কিন্তু আমরা প্রশ্ন তুলতে চাই, এই সুযোগটা আগে দেওয়া হয়েছিল, কিন্তু এই সুযোগটা শোনেনি। ফলে এই বাজেটে আশাবাদী হওয়ার কোনো পথ আমি ভবিষ্যতের জন্য দেখছি না।